আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটি আমার বাবার বাড়িতে থাকা অবস্থায় করা। আমার মেয়ে কিভাবে যেন চোখে আঘাত পেয়েছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হয়তো বুঝতে পারছেন, ওর চোখের মণির পাশে কর্নারে লাল হয়ে গিয়েছে, রক্ত জমাট বাঁধার মতো। আমি জানি না কিভাবে হয়েছে, হঠাৎ করে খেয়াল করি এরকম। তবে আমার ধারণা ও নিজের আঙ্গুল দিয়েই খোঁচা দিছে। সব সময় হাত দিয়ে খেলতে থাকে অনবরত, মুখে সব সময় আঁচড় দেয় হাত দিয়ে। আমি তো সব সময় ওর আঙ্গুল নখ ছোটো রাখার চেষ্টা করি, তারপরও দেখতেই পাচ্ছেন মোবাইলটা ধরার জন্য কীরকম করতেছে। তো এভাবে খেলতে খেলতে কীভাবে যে আঘাত লাগাইছে বলতে পারি না। পরে আবার রাতের বেলা ছিল, আমি তো টেনশনে কি করব না করব বুঝতে পারছিলাম না। পরের দিন আবার আমার ঢাকা আসার চিন্তাভাবনা ছিল, তো আমরা টিকিটও কেটে ফেলেছিলাম। তাই আমি চিন্তা করলাম যে আমি যদি রংপুরে কোনো প্রফেসর বা ভালো কোথাও ওকে দেখাতে চাই, সেক্ষেত্রে আমার রাতে ডক্টর দেখাতে হবে, আর রাতে তো আমার চলে যেতে হবে। সেজন্য আমি প্রাথমিকভাবে আর কি দেখানোর জন্য আমাদের এখানে রংপুরে চক্ষু হাসপাতাল আছে, দীপ আই কেয়ার দর্শনায়, সেখানে নিয়ে এসেছিলাম। চিন্তাভাবনা ছিল যে এখান থেকে প্রথমে ট্রিটমেন্ট নেব, তারপর যদি ভালো না হয় তাহলে ঢাকায় গিয়ে ভালো একজন ডক্টর দেখানো যাবে। আল্লাহর রহমতে তেমন কিছুই হয়নি। ডক্টর আমাকে বলে দিয়েছিল যে এগুলো কোনো ব্যাপার না, বাচ্চারা এরকম করেই। তো ড্রপ দিয়েছিল, বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে হয়তো ভালো হয়ে যাবে। তো 3-4 দিনের মধ্যেই আমার মেয়ে সুস্থ হয়ে যায় সম্পূর্ণ, আলহামদুলিল্লাহ। তবে ওই 3-4 দিন যে আমি কি পরিমাণ টেনশনে ছিলাম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো বাচ্চার কিছু হলে আমার দিন রাত এক হয়ে যায়, দুনিয়া অন্ধকার হয়ে যায়, আমি আর কিচ্ছু ভাবতে পারি না। সকালবেলা 10টার দিকে ওখানে গিয়েছিলাম, তারপর বাসায় ফিরতে ফিরতে 12টা। তারপর সারাটা দিন বাসায় থেকে আবার রাতের বেলা আমি ঢাকায় রওনা দিয়েছিলাম। তো এই তো বাস স্ট্যান্ডে এসে আমরা বাসের জন্য অপেক্ষা করছি। আমার বরের অফিসিয়াল কাজ ছিল রংপুরে, তাই ও রংপুরে গিয়েছিল, ওর সঙ্গেই আমি ঢাকা ব্যাক করতেছি। মোটামুটি তখন রাত 10টা বাজে, আমাদের বাস ছিল 10:30টায়। এটা রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ড। এখানে বসে আমরা অপেক্ষা করছি। বাচ্চা একটু কান্নাকাটি করছিল, সেজন্য আমি একটু পায়চারি করছিলাম। বাচ্চা নিয়ে জার্নি করা কি যে কষ্ট, যারা করেন তারা হয়তো জানেন। তারপরও কি আর করার, জীবনের তাগিদে এভাবেই ছুটতে হয় আমাদের। তারপরও আমি রাতে জার্নি করাটাকে বেশি প্রেফার করি বাচ্চা নিয়ে, কারণ বেশিরভাগ সময় ঘুমে থাকে, তখন অত বেশি জ্বালায় না। কিন্তু দিনে অনেক জ্বালায়, কারণ সারাক্ষণই তো জাগনা থাকে, একটু পরপর খেতে চায়, কান্নাকাটি করে। কিছুটা সময় আমার কাছে থাকে, আবার কিছুটা সময় ওর বাবার কাছে থাকে, কারণ একজন তো সারাক্ষণ রাখা সম্ভব না, হাত ব্যথা করে। ওই দিনটা ছিল অক্টোবরের 26 তারিখ, তখন রংপুরে ভালো মতো ঠান্ডা পড়েনি। এখন তো মনে হয় পুরোই শীতকাল পড়ে গিয়েছে রংপুরে। আমার কিছুদিন পর আবার যাওয়া লাগবে, তখন হয়তো পুরোপুরি ঠান্ডা থাকবে। জানি না উত্তরবঙ্গে বাচ্চা নিয়ে কিভাবে আর কি সামলাবো, যেহেতু ওখানে অনেক শৈত্যপ্রবাহ। এখন যাত্রা বিরতি দিয়েছে, আমরা একটু ফ্রেশ হলাম, তারপর একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। বাড়ি থেকে আমরা রাতের খাবার খেয়ে রওনা দিয়েছিলাম। এখানে একটু নান আর কলিজা দিয়ে ডাল, এটা খেয়ে নিচ্ছি। বাড়ি থেকে আমি কিছু সিঙ্গোনিয়াম বাটিক নিয়ে এসেছিলাম, এগুলো এখন লাগাবো। আমার তো ব্যালকনি নেই, তারপরেও কিছু গাছ পানিতে রাখার চেষ্টা করি। রুমের বিভিন্ন জায়গায় রাখলে আর কি শোভাবর্ধন হয়। এই তো একটা কাঁচের বোতলে পানি দিয়ে রেখে দিলাম। এভাবে আমার গাছ রাখতে খুব ভালো লাগে, কিন্তু জায়গার অভাবে রাখা হয় না আর কি, কারণ আমার খুবই ছোট বাসা, বেশি জিনিস রাখলে হিজিবিজি লাগে। এই গাছটা আমি কেটে পানিতে রেখে দিয়েছিলাম শিকড় বের হওয়ার জন্য। যখন রেখেছিলাম তখন কিন্তু একটা পাতাও ছিল না, আমি কেটে শুধু গোড়াটা রেখেছিলাম। তো শিকড় চলে এসেছে, আবার পাতাও চলে এসেছে। তো আমি নিচ থেকে শিকড়টা কেটে দিলাম, কারণ আমি যে বোতলে রাখবো সেখানে জায়গা হচ্ছিল না, ছোট করে রাখলাম। রাখার পর আবার ভালো লাগতেছিল না, কারণ যেহেতু একটাই পাতা, ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো ওর সঙ্গে আরেকটা সিঙ্গোনিয়াম বাটিক রেখে দিলাম, যাতে একটু ভালো দেখা যায়। তো
তো সবগুলো গাছ আমি এভাবে লাগিয়ে নিয়েছি। রুমে গাছ রাখলে সেগুলো পানিতে রাখলে বেশি ভালো থাকে, আমি দেখেছি। মাটিতে রাখলে কেন যেন পচে যায়। পানিগুলো কয়েকদিন পর পর চেঞ্জ করে দিলেই হয়, তবে পানিতে গ্রোথ কম হয়। আমার গাছগুলো যথেষ্ট ঝোঁপালো, গ্রোথ না হলেও চলবে। আর একটা গাছ একটু মাটিতে লাগিয়েছি, এটা আমি জানালার পাশে রাখবো। জানালার পাশে রাখলে আলো বাতাস থাকবে, তখন কোনো সমস্যা হবে না। কিন্তু একদম বন্ধ ঘরে যদি গাছ রাখা হয় মাটিতে, তাহলে গ্রোথ করে না, পচে যায়। কিন্তু আমি পানিতে রেখে দেখেছি, একদম যদি দরজা জানালা খোলা নাও হয় তাও ভালো থাকে। দরজা জানালা খোলা না খোলার কথা এই জন্যই বললাম, কারণ আমি যদি না থাকি এখানে, তাহলে আমার বর তো বেশিরভাগ সময় অফিসেই থাকে, সেক্ষেত্রে সারাদিন আমাদের বাসা বন্ধ থাকে। আর এই হচ্ছে আমার মেয়ে, তখন ওর বয়স পুরোপুরি 6 মাস পূর্ণ হয়নি। ও হামাগুড়ি দেওয়ার চেষ্টা করতেছিল, তো আমি একটু ভিডিও করে রেখে দিয়েছি, আপনাদেরকে দেখাবো, আবার স্মৃতি হিসেবে আমার ফোনেও থাকবে। মূলত আমি ওই সময়টাতে গোছগাছ করতেছিলাম। বাড়ি থেকে আসার পর যে ব্যাগপত্র, কাপড় চোপড় সব কিছু জায়গায় রাখতে হয়, সেটাই করতেছিলাম। আর এটা হচ্ছে ওর ডক্টরের ফাইল, ওকে যে চোখের ডক্টর দেখালাম সেই ফাইল। তো ফাইলটা ও ধরার জন্য কী পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখে আমার কষ্ট হয়, যে কত চেষ্টা করছে, ধরতে পারছে না, আবার না ধরতে পারার জন্য কান্নাকাটিও করে। কিন্তু এটাই প্রকৃতির নিয়ম, এভাবেই সবাই হামাগুড়ি দেওয়া শেখে, হাঁটতে শেখে। এভাবে আমরাও হয়তো শিখেছি সব কিছু। তো আমার বর আবার বাইরে থেকে আসার সময় কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে। এই যে বাচ্চার লোশন শেষ হয়ে গিয়েছিল। একজন আপু কয়েকদিন আগে আমাকে কমেন্ট করেছিলেন যে আমার বেবিকে আমি কি ইউজ করাই। তো ওকে আমি তেমন কিছু ইউজ করাই না, ময়েশ্চারাইজার হিসেবে একটা লোশন দেই আর অলিভ অয়েল দেই, মাসাজ করাই ওটা গোসলের আগে, আর গোসলের পর লোশন দেই। এতদিন আমি প্যারাসুট দিয়েছিলাম, আর এখন সিদ্ধান্ত নিয়েছি যে মেরিল দেব। তারপর এগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের বাজার, সবজি, ডিম, তারপর হচ্ছে কাঁচামরিচ, ডাল, বাদাম। টুকটাক গ্রাম থেকে আমি অনেক জিনিস নিয়ে এসেছি, তাই বেশি বাজার করা লাগেনি। গ্রাম থেকে আমি মাছ, মাংস, সবজি সব কিছু নিয়ে এসেছি। এই তো এই মাছগুলো নিয়ে এসেছিলাম, এগুলো আজকে রান্না করব, আলু দিয়ে ভাজা করব। রান্নাবান্নাও শেষ করে নিলাম, ভিডিও করতে পারিনি। রান্না শেষ করে এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, মানে হালকা পাতলা আর কি, কারণ এর চেয়ে বেশি ডিপ ক্লিন করার সময় নেই আমার কাছে। এই গাছটা এখানে রেখেছি, দেখতে বেশ ভালো লাগছিল, আর এগুলো জানালায় রেখেছি। ওই যে বললাম জায়গার অভাবে গাছ লাগাতে পারি না, অনেক শখ, কিন্তু জায়গা নেই। সে যাই হোক, এভাবে রান্নাঘরটা একটু সাপটে নিলাম আর কি, যতটা সম্ভব পরিষ্কার করে রাখা যায়। তারপর একটু খেতে বসেছি। এখানে আমি খাচ্ছিলাম রুটি আর কলা। তো আমার মেয়ে ধরার জন্য চেষ্টা করছিল, আমি কিন্তু তখনও ওর সলিড স্টার্ট করিনি। তো ও খাওয়ার জন্য খুব আগ্রহ দেখাচ্ছিল। তার কয়েকদিন পরেই ওকে বাড়তি খাবার দেওয়া হয়েছে। আমার মেয়ের 6 মাস বয়সের আগেই সে একটু একটু করে বসতে পারতো, আর 6 মাস পূর্ণ হওয়ার পর এখন অনেকটাই হামাগুড়ি দিতে পারে। এক জায়গা থেকে আরেক জায়গায় অনায়াসেই যেতে পারে, কিন্তু একটু সময় লাগে, ঠেলে ঠেলে যেতে পারে হামাগুড়ি দিয়ে। আমি মনে করি ওর এই ইমপ্রুভমেন্টের পিছনে আমার ওকে অল টাইম আর কি টামি টাইম দেওয়ার যে চেষ্টাটা ছিল। আমি ওর 1 মাস বয়সের পর থেকে সবসময় ওকে টামি টাইম দিতাম, দিনে কয়েকবার করে দিতাম। আমি মনে করি এটা অনেক হেল্প করেছে। আমার মেয়ের মোটামুটি 2 মাস বয়সের মধ্যেই ঘাড় শক্ত হয়ে গিয়েছে, আর 3 মাসের মধ্যেই তো একদম ফুললি কন্ট্রোল হয়ে গিয়েছে ঘাড়। তখন আর একটুও ঘাড় আর কি এদিক সেদিক করতো না। আর 4 মাস থেকে তো ও হচ্ছে উপর হতে পারে। 3 মাস থেকেই চেষ্টা করতো উপর হওয়ার জন্য, কিন্তু একটা হাত আর কি চিপায় পড়তো, তখন করতে পারতো না। আমি আবার হাতটা বের করে দিতাম। আর 4 মাস থেকে পুরোপুরি উপর হতে পারে। উপর হতে একটু সময় লাগছে, কিন্তু উপর হওয়ার পর যেদিনেই উপর হয়েছে তার কয়েকদিন পর থেকেই হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে। তারপর 15 দিন, 1 সপ্তাহ এরকম পর থেকে ও নিজে নিজেই উঠে আর কি বসে, মানে এক হাত দিয়ে ভর দিয়ে থাকে, উঠে একা একাই বসতে পারে। মোটামুটি 6 মাস বয়সে ও বসতে শিখছে, আবার হামাগুড়িও দেওয়া শিখছে একটু একটু করে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি বাচ্চাদেরকে বেশি বেশি টামি টাইম দেওয়া উচিত, অয়েল ম্যাসাজ করা উচিত, এতে করে ওদের আর কি অর্গানগুলো খুব ভালোভাবে ডেভেলপ হয়।
আবার ভিটামিন ডি এর যে একটা ঘাটতি থাকে, সেজন্য বাচ্চাদেরকে রোদে দেওয়া উচিত। আমি চেষ্টা করি আমার মেয়েকে প্রতিদিন একটু রোদে দেওয়ার। আর বাচ্চাদেরকে কোলে না রেখে বেশিরভাগ সময় ওদেরকে খেলতে দেওয়া উচিত, ওরা যেন নিজেদের মতো করে সব কিছু করতে পারে। আমি ওকে সব সময় এভাবে বিছানায় দিয়ে ওকে দেখাশোনা করি, দেখি যে ও কী কী করার চেষ্টা করছে, ওকে হেল্প করি। এই যে খাবারের প্লেটটা সামনে দিয়ে আমি ওকে সামনে আগানোর জন্য আর কি প্রলোভন দেখাচ্ছি, আর ও সেই চেষ্টায় একটু একটু করে আগাচ্ছে। আমি খেয়াল করেছি অনেকেই আমার যারা ভিডিও দেখেন তাদের মধ্যে অনেকেরই বাচ্চা আছে আমার মেয়ের বয়সের বা ওর বয়সের একটু বড় বা ছোট। তারা আমার এই ভিডিওগুলো অনেক পছন্দ করেন বা অনেক কিছু জানতে চান যে আমার বাচ্চার আমি কিভাবে কি টেক কেয়ার করি। তো তাদের উদ্দেশ্য করেই এই কথাগুলো বললাম। ইচ্ছা ছিল আমার বাচ্চার ছুলির জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু আমার পড়াশোনার জন্য সেটা হলো না। অনেক বেশি চাপে আছি, কারণ এবারের মাস্টার্সে হয়তো বেশি সময় পাবো না পড়াশোনার জন্য, ফেব্রুয়ারিতেই হয়তো ফাইনাল পরীক্ষা হবে। সেজন্য আমি আর ভিডিও বেশি করতে পারি না। তারপরেও আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে রেগুলার অ্যাক্টিভ থাকার, আমার লাইফের আপডেট শেয়ার করার। এই ভিডিওগুলো মোটামুটি 20 দিন আগের করা, আমি যে এডিট করে শেয়ার করব সে সময়টা হচ্ছিল না। এই 20 দিনে আমার মেয়ের আরও অনেক উন্নতি হয়েছে, সে এখন প্রপারলি হামাগুড়ি দিতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।